2 দিন হয়ে গেল এই রেলপথে কোনো ট্রেন চলাচল করছে না। লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় চারিদিকে স্তব্ধতা নেমে এসেছে। যাত্রীদের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে, দূর দূরান্তে আটকা পড়েছে অনেক মানুষ। দুর্ভোগ চরমে উঠেছে। তাই উপর মহল থেকে কড়া নির্দেশ এসেছে, আজকের মধ্যে যেভাবেই হোক এই লাইনে জোড়া লাগাতে হবে। দিনভর কড়া রোদে ঘাম ঝরিয়ে কাজ করছে 4-5 জন শ্রমিক। তাদের তত্ত্বাবধানে রয়েছেন একজন সুপারভাইজার। কাজ করতে করতে সন্ধ্যা নেমে এলো, কিন্তু কাজ শেষ হলো না। সন্ধ্যার অন্ধকার নেমে আসতেই তারা বড় হ্যালোজিনের আলোর ব্যবস্থা করে আবার কাজ শুরু করে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, হালকা বাতাসে গাছগুলো দুলছে, আর আকাশে কালো মেঘের ছুটোছুটি। হায় রে, সন্ধে নেমে এলো তবুও কাজ শেষ হলো না। সারাদিন পর রাতেও কাজ করতে হবে, শরীরটা ক্লান্ত হয়ে গেল। হ্যাঁ রে, ট্রেন বন্ধ হয়ে লোকজন কত কষ্টে আছে, কত মানুষ আটকে পড়েছে নানান জায়গায়। স্যার তো স্পষ্ট বলেছেন আজ রাতেই কাজ শেষ করতে হবে। কিন্তু দেখ তো, আকাশে কেমন মেঘ জমে উঠছে। এখন যদি বৃষ্টি পড়ে তখন তো কাজ আটকে যাবে। রাতে কাজ শেষ করতে পারলে ঝামেলাটা শেষ হতো, নইলে আবার সকালে কাজে লাগতে হবে। ঠিক তখনই সুপারভাইজার পাশে এসে দাঁড়ালেন। তার হাতে খাতা কলম, চোখে চিন্তার ছাপ। শুনছো সবাই, 2 দিন ধরে তোমরা কাজ করছো, কষ্ট তো হচ্ছেই। তোমরা ঠিকই বলেছ, আজ রাতে কাজ শেষ না করলে আবার সকালে ঝামেলা হবে। তাছাড়া উপর থেকে বারবার ফোন আসছে, কাল সকাল থেকে ট্রেন চালু করতেই হবে। মানুষ ভয়াবহ দুর্যোগে আছে। স্যার, শরীরটা যে আর চলছে না, তার মধ্যে আবার বলছেন আজ আবার রাতেও কাজ করতে হবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে জানি, কিন্তু লাইনটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এর মানে বোঝো তো, গোটা রেলপথের যোগাযোগ বন্ধ। তাই আজ রাতেই কাজ শেষ করতেই হবে। ঠিক আছে স্যার, চেষ্টা করব। সবাই আবার যন্ত্রপাতি নিয়ে কাজে লেগে পড়ল। লোহার শব্দ, হাতুড়ি ঠোকাঠুকি ভেসে যাচ্ছে রেল লাইনের চারপাশে। স্যার, আকাশটা কালো হয়ে আসছে। ঝড় বৃষ্টি নামলে তো কাজ করা যাবে না। আমি জানি, তাই তাঁবুর ব্যবস্থা করে রেখেছে। যদি খুব বৃষ্টি হয় তোমরা তাঁবুতেই থাকবে, কিন্তু এখনো পর্যন্ত যতটা সম্ভব কাজ শেষ করে নাও। কাল সকাল হওয়ার আগেই লাইন চালু করতে হবে। ঠিক আছে স্যার, রাত জেগে হলেও আজ কাজ শেষ করব। চারপাশে কালো মেঘে ঢেকে আসে, মেঘ গর্জে ওঠে। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করে। এ যা হলো তো, বলতে বলতে বৃষ্টি চলে এলো। এখন কি আর কাজ হবে? যত তাড়াহুড়ো করছি ততই সমস্যা বাড়ছে। এই চলো চলো সবাই, তাঁবুতে চলো। এ বৃষ্টিতে তো আর কাজ করা সম্ভব নয়। হায় হায়, এই যন্ত্রপাতিগুলো তো ভিজে গেল। এই চল চল চল, তাড়াতাড়ি গিয়ে ঢেকে দিই আমরা। সবাই মিলে যন্ত্রপাতি গুটিয়ে তাঁবুর ভেতরে প্রবেশ করল। বাইরে ঝমঝম বৃষ্টির শব্দে ভেতরটা কাঁপিয়ে তুলছে। তারা সবাই তাঁবুর ভেতরে গুটিসুটি হয়ে বসে পড়ল। কেউ বসে ক্লান্ত শরীরে ঝিমুচ্ছে, আর তাদের পাশে বসে আছে সুপারভাইজার। আমি ভাবলাম তোমাদেরকে কাজ দেখিয়ে দিয়ে আমি চলে যাব, আজ মনে হয় তোমাদের সঙ্গেই থেকে যেতে হবে। ঠিকই বলেছেন স্যার, আজ রাত আমাদের সঙ্গে কাটাতে হবে। মনে হচ্ছে বৃষ্টি আজ সারা রাত ধরেই হবে। হ্যাঁ, এমনিতেই 2-3 দিন ধরে লাইন বন্ধ, কত লোক কষ্টে আছে। ভাবছি কাল সকালেও যদি এই বৃষ্টি না থামে তবে কাজটা তো শেষ করা মুশকিল হবে। আরে, কাল নিয়ে তো ভাবছিস কেন? আজ রাতটা কোনো রকম পার হলেই তো বাঁচি। দেখছিস না কেমন বৃষ্টি হচ্ছে? এই তাঁবু এত বৃষ্টি নিতে পারবে তো? সেটাই ভাবছি। কি বলিস? তুই বৃষ্টিতে তাঁবু ফুটো হওয়ার কথা ভাবছিস? হ্যাঁ, সেটাই তো ভাবছি। দেখা গেল ঘুমিয়ে পড়েছি, তবু ফুটো হয়ে
বৃষ্টির জলে আমাদেরকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। তোমরা এই ক্লান্ত শরীরে কি মজা করছো নাকি? সবাই শুয়ে পড়ো। বৃষ্টি থেমে গেলে সকাল সকাল আবার কাজে লাগতে হবে। আজ তো কাজে সর্বনাশ হয়ে গেল বৃষ্টিতে। হাসি ঠাট্টা গল্পগুজব শেষে শ্রমিকরা ক্লান্ত শরীর নিয়ে তাঁবুর মধ্যে শুয়ে পড়ে। ততক্ষণে বৃষ্টির শব্দ কমে গিয়েছে, তবে চারপাশ ভিজে জলকাদা ছড়িয়ে আছে। বাইরে মাঝে মাঝে বাতাসের ঝাপটায় তাঁবুর কাপড় কেঁপে উঠছে। অচিরেই সবাই গভীর ঘুমে তলিয়ে গেল। রাত তখন প্রায় 12:30। হঠাৎ করেই দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেল। একজন শ্রমিক ঘুম থেকে চমকে উঠে বসে, তারপর বাকি সবাইকে ডেকে তোলে। এই এই, তোরা শুনছিস? ওই রেল লাইন থেকে ভেসে আসছে ট্রেনের হুইসেল। তার চিৎকার শুনে বাকি সবাই ঘুম থেকে উঠে জেগে বসলেন। আরে দূর, তুই স্বপ্ন দেখিসনি তো? আরে এই লাইনে তো ট্রেন আসার কথা নয়, লাইন তো এখন বিচ্ছিন্ন। না রে বা, আমিও শুনছি। হ্যাঁ, একদম পরিষ্কার হুইসেলের আওয়াজ। সত্যিই তো, এই রাতে ট্রেন আসছে, কিন্তু কি করে? এ আবার কি ব্যাপার? ট্রেন আসার তো কথা নয়। যদি ভুলবশত কোনো ট্রেন ছেড়ে দেওয়া হয় তবে তো ভয়ানক দুর্ঘটনা ঘটবে। চলো সবাই বাইরে বের হয়ে দেখি। রাত অন্ধকার, বৃষ্টির জলে কাদামাটিতে চারপাশ স্যাঁতস্যাঁত করছে। দূরে আবার শোনা গেল হুইসেলের শব্দ, সঙ্গে লোহার চাকার ঝনঝন আওয়াজ। হায় হায়, সত্যি তো ট্রেন আসছে। আরে এখনো তো পুরোপুরি লাইন জোড়া লাগেনি। এই দুর্ঘটনা হলে তো সর্বনাশ। সবাই শান্ত হও, আগে দেখি কি হচ্ছে। তারা সবাই মিলে রেল লাইনের ধারে গিয়ে দাঁড়ালো। চারিদিক নিস্তব্ধ, শুধু হাওয়ার ঝাপটা আর ছুটে আসা ট্রেনের গর্জন। অন্ধকার চিরে এগিয়ে এলো হেডলাইটের তীব্র আলো। মুহূর্তের মধ্যে বিশাল ট্রেনটা গর্জন করতে করতে সামনে এসে দাঁড়ালো। হুইসেল বাজতে বাজতে ট্রেন ঠিক ভাঙা লাইনের কাছে পৌঁছতেই আচমকা প্রবল শব্দে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে ছিটকে আলাদা হয়ে গেল। এ কি, বগি আলাদা হয়ে গেল? কিন্তু ট্রেনটা থেমে গিয়েছে কেন? চালক কোথায়? কি অদ্ভুত ব্যাপার! এমনটা তো হওয়ার কথা নয়। ট্রেন তো এ পথে আসারই কথা নয়। তারা সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। বিশাল ট্রেনটা দাঁড়িয়ে আছে অন্ধকারে, নিশ্চুপ। শুধু ইঞ্জিনের ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে। আর আলাদা হয়ে যাওয়া বগি দুটো কেমন অস্বাভাবিক নিস্তব্ধতায় পড়ে আছে রেল লাইনের ওপর। হায় হায়, এ পুরো দুটো বগি আলাদা হয়ে গেল। নিশ্চয়ই ভেতরে অনেক লোক আটকা পড়ে আছে। এই চল চল দেখে আসি আর কে কে আহত হয়েছে। হ্যাঁ রে, চল তাড়াতাড়ি গিয়ে দেখি। আমরা সাহায্য না করলে তাদেরকে কে সাহায্য করবে? ঠিক বলেছিস, এখান থেকে ডাক্তার হাসপাতাল তো অনেক দূরে। ডাক্তার হাসপাতালের কথা বলছিস কেন? গ্রামটাই তো এখান থেকে অনেক দূরে। লোকজন এসে সাহায্য যে করবে তার উপায় নেই। তারা হয়তো টেরই পায়নি। এইটা আবার এমন নির্জন জায়গা। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে আছি, আমাদেরকে সাহায্য করতে হবে। সবাই সাবধানে যাও। যদি কেউ আহত থাকে সঙ্গে সঙ্গে বের করে আনতে হবে। শ্রমিকরা তাড়াহুড়ো করে ভাঙা লাইনের পাশে ছুটে এলো। টুপটাপ বৃষ্টির মধ্যে অন্ধকার চিরে ট্রেনটা থেমে আছে। ভাঙা বগি দুটো চূর্ণ বিচূর্ণ, তবু আশ্চর্যের বিষয় কোনো আর্তনাদ নেই। হঠাৎ একে একে ট্রেনের ভেতর থেকে যাত্রীরা নেমে আসতে শুরু করলো। সবাই অদ্ভুতভাবে শান্ত, মুখে অচেনা এক হাসি। এ কি, এত বড় দুর্ঘটনা অথচ কিছুই হলো না? আপনারা সবাই ঠিক আছেন তো? কেউ কোথাও আঘাত পায়নি তো? ভিতরে কেউ আছে নাকি? আমাদের সাহায্যের দরকার। ডাক্তার হাসপাতাল তো অনেক দূরে,
আমরা আছি আপনাদের জন্যে। আমাদের কিছু হয়নি, আমাদের আর কিছু হবেও না। না না, সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমাদের যতটা হওয়ার ছিল সব আগেই হয়ে গেছে। কি বলছেন? বগি দুটো একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, অথচ আপনারা একটু আঘাত পাননি? এটা কিভাবে সম্ভব? আরে এই লাইন তো বিচ্ছিন্ন ছিল, এখানে ট্রেন আসার কথাই নয়। অনুমতি দিল কে? অনুমতি? মানুষের ট্রেনে অনুমতি লাগে, কিন্তু এ তো মানুষের ট্রেন নয়। কি বললেন? মানুষের ট্রেন নয় মানে? এটা হলো বাদলা দিনের শেষ এক্সপ্রেস। সেদিন রাতে এই ট্রেনেই আমাদের শেষ যাত্রা হয়েছিল। তারপর থেকে এই ট্রেনে আমরাই আছি, সব সময় আছি। আজ আর কেউ উঠবে না, তবে তোমরা চাইলে আমাদের সঙ্গী হতে পারো। এসো এসো। শ্রমিকরা ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। সামনে দাঁড়ানো যাত্রীদের মুখ ধীরে ধীরে রূপ বদলাতে লাগলো। চোখ রক্তাভ, মুখমণ্ডল বিকৃত, দাঁত বের করে হা হা করে হাসছে সবাই। ওরে বাবা, এরা মানুষ নয়, পালা সবাই, পালা পালা রে, এরা কেউ মানুষ নয়। দৌড় দে, না হলে এরা আমাদের গিলে খাবে। মুহূর্তেই সবাই প্রাণপণে ছুটল। অন্ধকার, কাদামাখা পথ আর বৃষ্টির জলে পা ফেলে ছলাৎ ছলাৎ শব্দ করে তারা দৌড়তে লাগলো। মাঝে মাঝে হোঁচট খাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। তাদের মুখে শুধু একটাই আওয়াজ, বাঁচাও! বাঁচাও, বাঁচাও। তারা চিৎকার করতে করতে দৌড়চ্ছে। পেছনে তখনও ভেসে আসছে ট্রেনের হুইসেল, হাহাকার আর ভৌতিক হাসির প্রতিধ্বনি, যেন মৃত্যুর শঙ্খ বাজছে চারিদিকে। রাতের নিস্তব্ধতা ভেদ করে দূরে শিয়ালের ডাক শোনা গেল, হুক্কা হুয়া করে। আরো শীতল ভয় প্রবেশ করল তাদের হাড়ে। আর দৌড়াতে পারছি না, মনে হয় ওরা আমাদের পেছনেই আছে। ভাবিস না, গ্রামটা সামনে। চল ওদিকে চল। অবশেষে তারা ছুটতে ছুটতে গ্রামের ভেতরে প্রবেশ করল। হঠাৎই কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল, আর গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে লণ্ঠন হাতে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। কে তোমরা? রাত দুপুরে এভাবে দৌড়চ্ছ কেন? ওরে বাবারে, কারা রে তোমরা? কি হয়েছে? কিসের জন্য এভাবে বাঁচাও করছো? হ্যাঁ, কে তোমাদেরকে মারতে এসেছে? ও ট্রেন, ট্রেনটা লাইন বিচ্ছিন্ন। হ্যাঁ, কি বলছো? তোমরা তো ভীষণ ভয় পেয়েছো মনে হচ্ছে। আর কিসের লাইন বিচ্ছিন্ন? হ্যাঁ, লোকটির কথা শেষ হতে না হতে সেখানে ভিড় ঠেলে এক বৃদ্ধ লোক হাজির। তোমরা ওদেরকে এত প্রশ্ন করছো কেন? দেখছো না ওরা ভীষণ ভয় পেয়েছে? এসো বাবারা, তোমরা ভয় পেও না। ভিজে গেছো, ক্লান্ত হয়ে পড়েছো, আমার ঘরে এসো। সবই শুনবো তোমাদের মুখ থেকে, আগে তোমরা একটু শান্ত হয়ে নাও। মাটির ঘরে মৃদু আলো জ্বলছে, দেওয়ালে ঝুলছে লণ্ঠন। বাইরে তখনও বৃষ্টির টুকটাক শব্দ, কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্ত পরিবেশ। তোমরা তো খুব ভয় পেয়েছো, তোমাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। শান্ত হয়ে বসো, এখানে এখন আর কোনো ভয় নেই। শান্ত হয়ে ধীরে ধীরে সব বলো।
তোমরা কোথা থেকে এসেছো? কি দেখে এত ভয় পেয়েছো? আমরা রেল লাইনে কাজ করি জেঠু। এই লাইনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমাদের কাজ ছিল সেটাই মেরামত করা। ঠিক তখনই হঠাৎ ট্রেনের হুইসেল কানে এলো। এই লাইনে তো ট্রেন আসার কথা নয়, অথচ আমরা সবাই দেখেছি, শুনেছি হুইসেল, সব কিছু। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, দুটি বগি আলাদা হয়ে গেল, কিন্তু যাত্রীদের যেন কিছুই হয়নি এমনভাবে বেরিয়ে আসতে লাগলো। তাদের কথা, এরা মানুষ নয় জেঠু। তারপর ধীরে ধীরে তাদের... শ্রমিকরা কাঁপা কণ্ঠে সব খুলে বললেন বৃদ্ধকে। তাদের চোখে তখনও ভয়ের ছাপ। বৃদ্ধ গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তার চোখের কোণে অদ্ভুত এক ছায়া খেলে গেল। হ্যাঁ, তোমরা সত্যি অনেক বড় বিপদ থেকে ফিরে এসেছো। তোমরা যা দেখেছো ওটা সাধারণ ট্রেন নয়, ওটাই সেই রাতের শেষ ট্রেন, বাদলা দিনের শেষ এক্সপ্রেস। দুদিন আগে এই লাইনে এক ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। ঝড়ের রাতে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে, দুটো বগি ভেঙে গিয়েছিল। শত শত মানুষ সেদিন মরেছিল, কেউ উদ্ধার করতে আসেনি। সেই রাত থেকেই এই লাইনটা অচল। আর আজ তোমরা যে লাইন মেরামত করতে গিয়েছিলে, সেটাই সেই দুর্ঘটনার লাইন। মানে কি বলছেন জেঠু? আমরা যে ট্রেনটা দেখেছি সেটা... ওরা আর বেঁচে নেই বাবারা। ওরাই রাত 12:30টায় শেষ এক্সপ্রেসে বাড়ি আসছে, আর যে ভুল করে সামনে পড়ছে তাকেই সঙ্গে নিয়ে যাচ্ছে। তোমরা বেঁচে ফিরেছো, এটাই অনেক। বৃদ্ধের কথা শুনে শ্রমিকরা থম মেরে বসে রইল। কারো চোখে অবিশ্বাস, কারো চোখে আতঙ্ক। তারা বুঝলো যে কাজ তারা করতে এসেছিল তা শুধু লাইন মেরামতের নয়, বরং এক অভিশপ্ত স্মৃতির সামনে দাঁড়ানো। বাইরে তখনও বৃষ্টি ঝরছে টুকটাক। দূরে শোনা গেল শিয়ালের ডাক। রাতটা যেন আরো ভয়ালো হয়ে উঠল। শ্রমিকদের মনে হলো আজকে রাত তারা প্রাণে বেঁচেছে ঠিকই, কিন্তু সেই ট্রেনের হুইসেল আর অদ্ভুত যাত্রীদের মুখ চিরকাল বুকের ভেতরে ছায়ার মতো লেগে থাকবে। হেমন্ত পেরিয়ে শীতের আগমন ঘটেছে গ্রামে। বিকেল গড়িয়ে সন্ধে নামার আয়োজন। এই পড়ন্ত বেলায় পশ্চিমের আকাশ তখন সিঁদুরের মতো লাল। শীতের আগমনী বার্তা নিয়ে শোঁ করে বাতাস বইছে, বেশ ঠান্ডা। পাখিরাও শীতে গুটিয়ে আছে গাছের ডালে। গ্রামের ছোট বাজারটি তখন লোকে লোকারণ্য। সেখানে দাঁড়িয়ে আছেন অলোক, যার পরিচিতি গ্রামের কৃপণ মানুষ হিসেবে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, অলোকের একমাত্র শখ টাকা জমানো, যা সে মাটির ভাঁড়ে সযত্নে রাখে। খরচ করতে তার প্রবল আপত্তি। এই নিয়ে অলোকের খুব অহংকারের বড়াই, নিজেকে বেশ ধনী মনে করেন। তখন তার পাশে দাঁড়িয়ে বাল্যবন্ধু ইন্দ্রনীল, যে খবর নিতে এসেছে অলোকের জমিতে কেমন ফসল হলো। দুজনের চোখে মুখেই তখন আগামী দিনের পরিকল্পনা আর চাষাবাসের হিসেব নিকেশ। তাদের আলোচনায় বাজারের এই কোলাহল তাদের বন্ধুত্বের বাঁধন আরও ঠুনকো করে দেয়। দাদা, ফসল ভালো না হলেও এবারে বাজারের দাম খুব একটা চওড়া নয়। ভেবেছি এবারও যদি বেশি টাকা না পাই তাহলে আর জমি চাষ করব না, শুধু শুধু পরিশ্রম। আরে বাপু, তুমি এত চিন্তা করো কেন? এবার ফলন অনেক ভালো হয়েছে, গতবারের চেয়ে বেশি লাভ হবে। তোমার হাতে তো টাকা জমে আছে অনেক, এই টাকা দিয়েই কিছু গরিবদের সাহায্য করলেও তো পারো। এভাবে আর কতদিন চলবে বলো? আমার টাকা আমি জমাবো, সেজন্য গরিবদের দিতে যাব কেন? কেন আমি টাকা খরচ করব? এই সব হলো আমার ভবিষ্যতের জন্য। কাউকে এক
টাকাও দেব না। তুমি তো একা মানুষ, এত টাকা কী বা করবে? তোমার বাবা মা নেই। কিসের লোভে তুমি এসব করছো বলো তো? একটু নিজের জন্য হলেও তো খরচা করতে পারো। আরে এসব কথা না হয় পরে বলা যাবে, আপনি চাষের কথা বলুন। যা দাম দিচ্ছে তাতে আমার পোষাচ্ছে না, আরও কিছু টাকা না পেলে আমি এবার বিক্রি করব না। তুমি তো দেখছি মহাকৃপণ। তোমার মতো কৃপণ মানুষ আমি খুব কম দেখেছি। চাষ নিয়ে এত চিন্তা করো অথচ একটা টাকাও খরচা করবে না। সবজি পচে গেলে কি করবে? আমার যা ভালো মনে হবে আমি তাই করব, এসব আপনার জানার কথা নয়। আপনি বরং এখান থেকে যেতে পারেন। অলোক তখন তার নিজের চিন্তায় মগ্ন। টাকা জমানোর এক অদম্য লোভ তাকে গ্রাস করেছে প্রকটভাবে। ইন্দ্রনীল তার এমন আচরণে খুবই হতাশ। অলোকের এই কৃপণ স্বভাবই হয়তো ভবিষ্যতে তার জন্য বিপদ ডেকে আনবে। বাজারের ভিড়ের মধ্যেও অলোকের চোখে মুখে অদ্ভুত এক লোভ আর অহংকার ফুটে উঠেছে। আমাকে আরো অনেক টাকা জমাতে হবে, এই টাকা আমার কাছে অনেক মূল্যবান। অলোকের এই কথাগুলো যেন তার হৃদয়ের কঠিন প্রাচীরকে করে তুলেছে আরও কঠিন। ইন্দ্রনীল তখন বন্ধুর এমন আচরণে আর কিছুই বলতে পারে না। ঠিক আছে, তবে তাই হোক। আমি এখন বাড়ি যাই। তুমি এসব কি করছো সেটা চিন্তা করো, আমার আর কিছুই বলার নেই। ইন্দ্রনীল মাথা থেকে জোর করেই অলোকের কথা ঝেড়ে দেরি না করে বাজার থেকে বাড়ির পথে রওনা হয়। অলোক তখনও তার টাকার চিন্তায় বিভোর। বাজারের আলো ফিকে হতে শুরু করেছে। এই অর্থের প্রতি অলোকের অন্ধ ভালোবাসাই কি তাকে সঠিক পথে রাখবে, নাকি এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেবে? দিনের শেষ আলোয় আকাশ তখন সেজেছে গাঢ় কমলা রঙে। গ্রামের পুকুর ঘাটে ছলাৎ ছলাৎ করে শব্দ করে মৃদু এক সুর তৈরি হচ্ছে। শীতের সন্ধ্যায় হালকা কুয়াশা পুকুরে জল ছুঁয়ে যাচ্ছে। ঘাটে বসে আছেন মীনাক্ষী, যিনি গ্রামের পঞ্চপাড়ার সদ্য মৃত ধীমেশ রায়ের স্ত্রী। তার পাশে বসে শুভ্রা, তাদের দূর সম্পর্কের এক আত্মীয়া, যিনি শোকাহত মীনাক্ষীকে দিচ্ছেন সান্ত্বনা। ধীমেশ রায় গ্রামের একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যার মৃত্যুতে গোটা গ্রাম শোকাহত। এই শান্ত সন্ধ্যায় তাদের আলোচনায় উঠে আসে ধীমেশের প্রতি মানুষের ভালোবাসা আর তার রেখে যাওয়া কিছু গোপন কথার প্রসঙ্গ। গতকালের দিনটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার স্বামীর পরপারে চলে যাওয়া কিভাবে মেনে নেব? কত ভালো মানুষ ছিলেন, গ্রামের সকলের জন্য কত কিনা করেছেন। হ্যাঁ গো, তিনি সত্যি খুব ভালো মানুষ ছিলেন। ওনার মতো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। উনি আপনার মেয়ের জন্য অনেক কিছু করে দিয়ে গেছেন। কেন জানি না ওনার টাইফয়েড জ্বর হলো। কি আর করার, ভাগ্যের লিখন। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, কিন্তু এভাবে হঠাৎ করে গত হবেন তা ছিল ভাবনারও বাইরে। কষ্ট পাবেন না, ভগবান যা করেন ভালোর জন্যই। মরে যাওয়ার আগে তিনি আমাকে ডাকলেন, বললেন সুজয় এখনো চাকরি পায়নি, তার জন্য কিছু গোপন সম্পদ আর গয়নার বাক্স রেখে গিয়েছেন। বললেন এই দিয়ে যেন ওরা সুখে থাকে। গয়নার বাক্স? ভালোই করেছেন। সুজয় এখন বেকার, মেয়েটাও তো আর নিজের বাড়িতে থাকতে পারল না। আপনার মায়ের মতো মানুষ হয় না। আমার মা আমার মেয়ে কমলিকাকে তাড়িয়ে দিয়েছেন। তিনি কিছুতেই মানতে পারলেন না যে আমার মেয়ে গরিবের ঘরে বিয়ে করেছে। এখন তারা কোথায় থাকবে বলো তো? আপনাদের বাড়িতে তো তার থাকার জায়গা নেই। আপনাদেরকেও তো
কষ্ট করে সংসার চালাতে হয়। তাহলে সুজয় আর কমলিকা থাকবে কোথায়? তাই তো ভাবছি শুভ্রা, তাদের কোনো থাকার জায়গা নেই। সুজয়ের বাড়িও নাকি ধসে পড়েছে। আমি আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। মীনাক্ষীর চোখে তখন গভীর হতাশা আর মায়ের প্রতি একরাশ অভিমান। ধীমেশ রায়ের স্মৃতি আর তার রেখে যাওয়া সম্পদ নিয়ে তাদের মনে এক চাপা অস্থিরতা। চিন্তা করবেন না দিদি, ভগবান নিশ্চয়ই তাদের জন্য একটা ভালো ব্যবস্থা করবেন। ওনার মেয়ে আর জামাই ভালো থাকবে। শুভ্রার সান্ত্বনাতেও মীনাক্ষীর মন শান্ত হয় না। মায়ের নিষ্ঠুরতা আর মেয়ের অসহায়তা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। পুকুরের জল তখন অন্ধকার হয়ে গিয়েছে প্রায়। এই অন্ধকার যেন তাদের জীবনের অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক। ধীমেশ রায় রেখে যাওয়া গোপন সম্পদ কি সত্যিই তাদের জীবনে আলো আনতে পারবে? রাত তখন গভীর, আনুমানিক 12টা। শীতের তীব্রতা আরও বেড়েছে গুটিসুটি হয়ে। গ্রামের আশেপাশে প্রায় জনশূন্য। এমন সময়ে অলোকের পুরনো বাড়ির উঠানে দাঁড়িয়ে কমলিকা আর তার স্বামী সুজয়। তাদের চোখে মুখে চরম হতাশা আর অনিশ্চয়তা। ধীমেশ রায়ের মৃত্যুর পর মীনাক্ষীর মা তাদের তাড়িয়ে দেওয়ায় এখন তাদের থাকার কোনো জায়গা নেই। তারা বাধ্য হয়েই আশ্রয় নিতে এসেছে অলোকের কাছে, যে কিনা কৃপণ হিসেবে পুরো গ্রামে পরিচিত। অলোকের কাছে তারা কেবল দু চোখের বিষ। অলোক তখনও উঠানে দাঁড়িয়ে। তাদের উপস্থিতিতে তার বিরক্তি স্পষ্ট। তার মন বলে, নিজের জিনিস বা স্থানের ভাগ কাউকে দেওয়া মানে অপচয়। সে ভদ্রতার সমস্ত খোলস ফেলে তাদের সাথে কঠোর জবাব দেয়। দাদা, প্রণাম নেবেন। আসলে একটা সাহায্যের জন্য আশা করছি ফিরিয়ে দেবেন না। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দয়া করে আমাদেরকে কিছুদিন থাকতে দিলে আমরা কৃতজ্ঞ হব। কি বলছো তুমি? আমার একার ঘরে তোমাদের কিভাবে থাকতে দেব? আমি কাউকে নিজের জায়গার ভাগ দিই না। দাদা, আর কোনো উপায় নেই। আমার বাবার ভিটে মাটি সব ধসে পড়েছে। আমরা খুব কষ্টে আছি। একটু যদি করুণার দৃষ্টিতে দেখতেন, ভগবান আপনার মঙ্গল করবেন। তোমরা আমার কাছে কেন এসেছো? গ্রামে কি লোকের অভাব পড়েছে? আমি একা থাকতে পছন্দ করি। আমার এই ঘর, আমার সম্পদ সবই আমার। দাদা, সকলে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আপনিই ভরসা। শুনেছি আপনার কাছে অনেক টাকা আছে। দয়া করুন, আপনি কিছুদিন পরই চলে যাব। আমার মাও নেই, বাবাও নেই। আমার টাকা, আমার বাড়ি, তাতে তোমাদের কি? আমি কারো জন্য কিছু করি না। কিন্তু তোমাদের অবস্থা দেখে আচ্ছা ঠিক আছে। কমলিকার কান্নায় অলোকের হৃদয়ের কঠিন পাথর হয়তো একটু নরম হলো। তার মুখের বিরক্তি তখনও কাটেনি। আমার পাশের ঘরে তোমরা থাকতে পারো, কিন্তু আমার জিনিসপত্রে একদম হাত দেবে না। আর বেশি দিন থাকবে না, এই আমি বলে রাখলাম। কিন্তু অলোকের এই অনিচ্ছুক অনুমতিতেই সুজয় আর কমলিকার চোখে মুখে এক ঝলক স্বস্তি দেখা দেয়। তাদের অসহায়তা আর অলোকের কৃপণতার মাঝেই এক অদ্ভুত আপোষ তৈরি হয়। অনেক ধন্যবাদ দাদা। আমরা আপনার এই উপকারের কথা কখনো ভুলব না। খুব তাড়াতাড়ি আমরা চলে যাব। আমাদের কাছে বাবার দেওয়া কিছু জিনিস আছে, গয়নার বাক্স আর কিছু সম্পদ। আমরা এই নিয়েই থাকবো। আপনাকে বাড়তি কিছু খরচা করতে হবে না। কি বলো? গয়নার বাক্স? ভালো ভালো। তোমরা নিজেদের জিনিস নিজের কাছে রাখো। সাবধান, কারো যেন নজর না পড়ে। অলোকের কৌতূহলী দৃষ্টি কমলিকার গয়নার বাক্সের দিকে যায়। তার লোভ যেন মুহূর্তেই মাথা চাড়া দিয়ে ওঠে। এই সম্পদের আকর্ষণই কি তাকে কোনো ভুল পথে চালিত করবে? সুজয় আর কমলিকা তখন খুশি মনে উঠানে দাঁড়িয়ে থাকে। বাইরের অন্ধকার যেন তাদের অনিশ্চিত ভবিষ্যতের পূর্বাভাস দেয়।
অলোকের মনে তখন কেবলই সেই গয়নার বাক্সের চিন্তা। অনেক বছর পর রাতের কনকনে শীতের তীব্রতা ভেদ করে গ্রামের শিমুলতলায় বসে আছেন এক তান্ত্রিক, যে গভীর ধ্যানে মগ্ন। তার চারপাশে কেবলই অন্ধকার আর শিমুল গাছের পাতা ঝরার শব্দ। ইন্দ্রনীল তার সামনেই বসে আছেন, তার চোখে মুখে এক গভীর চিন্তা আর ভয়। অলোক সুজয় কমলিকাকে তাড়িয়ে দেওয়ার পর থেকেই ভীষণ অসুস্থ। মৃতের আত্মা প্রবেশ করেছে। সেই আত্মা চায় ন্যায় বিচার। যতক্ষণ না সে সত্যি স্বীকার করবে, ততক্ষণ তার মুক্তি নেই। তাকে বাঁচান ঠাকুর, সে আমার বন্ধু। এর কি কোনো প্রতিকার নেই? প্রতিকার একটা আছে। জড়িবুটি আর কবচ তাকে দিতে হবে, আর সে যেন সত্যি কথা স্বীকার করে, না হলে তার মৃত্যু অনিবার্য। তান্ত্রিকের কথা শুনে ইন্দ্রনীল ভয় আর আশঙ্কায় আচ্ছন্ন হয়। তার বন্ধু অলোকের এই অসুস্থতার কারণ যে চুরি আর পাপ, তা সে কল্পনাও করেনি। তান্ত্রিকের দেওয়া জড়িবুটি নেওয়ার জন্য সে অপেক্ষা করে। রাতের অন্ধকার তখন আরও ঘন হয়। অলোকের গুপ্ত পাপ কি তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে? কে কে ওখানে? ধীমেশ রায়ের আত্মাটি বিভৎস। তার চোখ কোটরের বাইরে বের হয়ে আছে, মুখে কালশিটে দাগ, সাদা চুল, সাদা গোঁফ, চোখে রক্ত, নাক থেকে লাল রক্ত টপ টপ করে পড়ছে। এক ভীষণ নীরবতায় ঘর ছেয়ে গেছে, যা মৃত্যুর শীতলতা নিয়ে এসেছে। অলোকের কণ্ঠ শোনা মাত্রই দীনেশ ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে উত্তর দেয়,
রাগে গজগজ করতে করতে। কি রে, ভয় পেলি নাকি? তোর মৃত্যু আমি, তোর রক্ত আমার চাই। আগে জেনে রাখ আমি কে। আমি দীনেশ রায়। আমার মেয়ে আর জামাইকে তুই তাড়িয়ে দিয়েছিলি, মনে পড়ে? আর আমার গয়নার বাক্স তুই চুরি করেছিলি। হ্যাঁ, তুই চোর। না, মিথ্যা কথা। আমি কোনো বাক্স চুরি করিনি। আমি কাউকে তাড়াইনি। আপনি ভুল বলছেন। তুই মিথ্যা বলছিস। তুই আমার মেয়ে জামাইকে তাড়িয়ে দিয়েছিস, আমার মেয়ের জীবন নষ্ট করেছিস। আমি শান্তি পাবো না যতক্ষণ না তোকে শেষ করতে পারছি। না 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 না, আপনি মিথ্যা কথা বলছেন। তারা নিজেরাই চলে গিয়েছে। আমি কোনো বাক্স ফাক্স দেখিনি। আপনি আমাকে ভয় দেখাতে পারেন না। ভয়? তোর মৃত্যু আমার হাতে, তোর ক্ষমা নেই। আমার মেয়ে জামাইকে তাদের সম্পদ ফিরিয়ে না দিলে তোকে আমি মুক্তি দেব না। তোর গুপ্ত পাপ আর লুকানো থাকবে না। আমি কিছু করিনি, বিশ্বাস করুন। কেন আপনি আমাকে কষ্ট দিচ্ছেন? আমার ঘুম ফিরিয়ে দিন। 1 বছর আমার ঘুম হয় না। আপনাকে আমি প্রতি রাতে স্বপ্ন দেখি। তুই যেদিন আমার মেয়ে জামাইকে তাড়িয়ে দিয়েছিলি সেদিনই তোর মৃত্যু পরোয়ানা লেখা হয়ে গিয়েছিল। তুই জানিস, আমার মেয়ে আমার দেওয়া শেষ স্মৃতি হারিয়ে পাগল হয়ে গিয়েছে। তোর বিনাশ করবই আমি। আমি কিছু জানি না, আমি সত্যি জানি না। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। মৃত্যুর ভয় দেখালে সব সত্যি বলবি? বল বল, বাক্সটা কোথায় রেখেছিস? না 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 না, আমাকে মারবেন না। আমি আমি বলছি বলছি সত্যিটা বলছি। সেদিন চুরি আমি করেছি, লোভের বশে এই কাজটা করে ফেলেছি। বল কোথায় রেখেছিস সেই বাক্স, না হলে এখনই তোর মাথা আলাদা করে দিব। আমি পাশের ঘরের মেঝেতে পুঁতে রেখেছি। আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। সত্যি স্বীকার করেছিস? আমার মেয়ে জামাইকে তাদের সম্পদ ফিরিয়ে দিবি, তাদের কাছে ক্ষমা চাইবি। তোর এই পাপের ফল তোকে ভোগ করতেই হবে। দীনেশের আত্মা তখন ধীরে ধীরে মিলিয়ে যায়। ঘরের মধ্যে আবার নিস্তব্ধতা নেমে আসে। অলোকের শরীর তখন কাঁপছে ভয়ে। মৃত্যুর ভয় তাকে তার গুপ্ত পাপ স্বীকার করতে বাধ্য করে। পরদিন সকালে অলোক সুজয় আর কমলিকার উদ্দেশ্যে একটি চিঠি লিখে তার সব পাপের কথা স্বীকার করে। সে চিঠিতে জানায় সে তাদের গয়নার বাক্স চুরি করে পুঁতে রেখেছিল পাশের ঘরের মাটিতে। সুজয় আর কমলিকা সেই বাক্স খুঁজে পেয়ে সুখে দিন কাটায়। সুজয়ের চাকরিও হয়, কিন্তু অলোকের জীবনে তখন নেমে আসে অন্ধকার। একে একে সব টাকা ফুরিয়ে যায়। তার সেই কৃপণ স্বভাবও বিলীন হয়ে যায়। উল্টে মানুষের কাছে টাকা চাইতে হয়, কিন্তু তাকে কেউ সাহায্য করে না। যেমনটা সে সবার সাথে করেছিল। লোভের বশে করা পাপ তাকে সব কিছু থেকে বঞ্চিত করে। শেষে অতিথির প্রবেশ তার জীবনে নিয়ে এলো লোভের ভয়াবহ পরিণাম। এই ঘটনা গ্রামের মানুষের কাছে এক শিক্ষা দিয়ে গেল। অর্থের প্রতি অন্ধ ভালোবাসা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়।